জয় হোক, সারু মায়ের জয় হোক, জয় যুবরাজ অরুণের জয়। আমাদের হেমরাজের মাটি আবার প্রাণ ফিরে পেয়েছে। কালভৈরবের অভিশাপ আমরা ধুলোয় মিশিয়ে দিয়েছি। চারুলতা জলের স্রোতের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখে আনন্দ অশ্রু। আমরা পেরেছি চারু, আমরা কালভৈরবের প্রথম আক্রমণ একসাথে রুখে দিয়েছি। তুমি আজ পুরো হেমরাজ্যকে একসাথে বেঁধে দিয়েছো। এটা তো শুধু সরু রাজপুত্র। কালভৈরব এখন বুঝে গেছে যে হেমরাজের মানুষের একাকতা। চারুলতা সেই মাটির পাত্রে পুকুরে জল ভরে নিল। তারপর সবার সামনে সেই জল এক চুমুকে পান করে ফেলল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এটা তো সাধারণ কোনো শিশি নয়, এটার ভেতর থেকে তো কালো ধোঁয়া বেরোচ্ছে। আমাকে ক্ষমা করুন প্রভু, চারুলতা নিজেই পুকুরের জল পান করে সবার মনের সন্দেহ দূর করে দিয়েছে। প্রজারা এখন পদ্মপুকুর পাড়ের একটু দূরে একটা বড় গাছের নিচে ভ্যাবলার ক্যাবলা বসে বিশ্রাম নিচ্ছিল। দেখ দেখ, ওই লোকটাকে ছুটে পালিয়ে গেল। লোকটা চেহারা তো আমাদের হেমরাজের কারোর মতো মনে হলো না রে। ঠিকই বলেছিস ভ্যাবলা, লোকটা এমন চোরের মতো দৌড়াছিল কেন? ওর হাতে তো কিছু একটা ছিল যেটা মাটিতে পড়ে গেল। চল তো গিয়ে গিয়ে দেখি ওখানে কি পড়ে আছে। আমার মন বলছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে রে। ভ্যাবলার ক্যাবলা ছুটে পুকুর পাড়ে গেল। তারা মাটিতে পড়ে থাকা সেই বিশেষ শিশিটা দেখতে পেল। এটা তো কোনো ওষুধের শিশি মনে আছে, কিন্তু এর ভেতর থেকে এমন কালো ধোঁয়া কেন বেরোছে ভাবলা? খবরদার খবরদার ক্যাবলা, ধরবি না। আমার মনে হয় এটা কালভৈরবের পাঠানো কোনো চক্রান্ত। ওই লোকটা নিশ্চয় পুকুরের জলে বিষ মেশাতে এসেছিল। সর্বনাশ, তাহলে তো পুরো হেমরাজের মানুষ বিপদে পড়ে যেত রে। চল চল, চারু দিদিকে গিয়ে বলি। চারু দিদি নিশ্চয় বুঝতে পারবে এটা কি জিনিস। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। চারু দিদিকে এক্ষুনি খবরটা দেওয়া দরকার। আয়, আমরা প্রাসাদে যাই। হেমরাজ্যের রাজপ্রাসাদ, রাজদরবার। চারুলতা এবং রাজপুত্র অরুণ দাঁড়িয়ে আছে। ভ্যাবলার ক্যাবলা হাঁপাতে হাঁপাতে দরবারে এসে পৌঁছলো। চারু দিদি, সর্বনাশ হয়ে গেছে চারু দিদি। আমরা আজ একটা খুব বড় বিপদ থেকে বেঁচেছি। কি হয়েছে ভ্যাবলা? তোমরা দুজনে এইভাবে হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছো কেন? কিসের বিপদ? চারু দিদি, আমরা একটু আগে পদ্ম পুকুরের দিকে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা লোক চোরের মতো পুকুরের কাছ থেকে, পুকুরের ওদিক থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কে সেই লোক? তোমরা কি তাকে চিনতে পেরেছো? না না রাজপুত্র, তাকে আমরা চিনতে পারিনি, কিন্তু তার চেহারা আমাদের রাজের কারোর মতো মনে হয়নি। সে পালানোর সময় এই শিশিটা ফেলে গেছে গো। এটা তো সাধারণ কোনো শিশি নয়, এটার ভেতর থেকে তো কালো ধোঁয়া বেরোচ্ছে। এটা নিশ্চয়ই কালভৈরবের কালো জাদুর বিষ। কালভৈরবের এত বড় সাহস, সে আমাদের পুকুরের জলে বিষ মেশাতে লোক পাঠিয়েছিল। তার মানে সে পুরো রাজ্যকে একসাথে ধ্বংস করতে চায়। চারু দিদি, ওই লোকটা যদি জলে বিষ মিশিয়ে দিত তাহলে তো রাজের সব মানুষ মরে যেত। আমরা এখন কি করব? তোমরা দুজনে খুব ভালো কাজ করেছো ভ্যাবলার ক্যাবলা। তোমরা সঠিক সময়ে আমাকে খবর দিয়েছো। তোমরা একদম ভয় পেও না, কালভৈরবের কোনো চক্রান্তই সফল হবে না। আমি এক্ষুনি সৈন্যদের পুকুরের চারপাশে পাহারায় বসিয়ে দিচ্ছি, যেন কেউ পুকুরের ধারের কাছে ঘেঁষতে না পারে। শুধু পাহারা দিলেই হবে না রাজপুত্র, আমাদের পুকুরের জলকে চিরকালের মতো সুরক্ষিত করতে হবে। আমি লালু আর সোনা পাখিকে ডেকে পাঠাচ্ছি। রাজপ্রাসাদের বাগান, লালু, সোনা পাখি এবং চারুলতা দাঁড়িয়ে কথা বলছে। আম্বা, চারু, তুই এত চিন্তা করিস না। আমরা থাকতে হেমরাজের পুকুরের জলের কোনো ক্ষতি হবে না। কালভৈরব এবার খুব খারাপ চাল চেলেছে রে লালু। জলের উপর আক্রমণ মানে সোজা মানুষের জীবনের উপর আক্রমণ। আমাদের খুব সাবধান থাকতে হবে। আমরা সব সামলে নেব, তুই শুধু বল আমাদের কি করতে হবে। আমরা সেই বিষনাশক পাতার গাছগুলো এক্ষুনি পুকুরের চারপাশে পুঁতে দিয়ে আসছি। তোরা পুকুরের চারদিকে সারিবদ্ধভাবে সেই গাছগুলো লাগিয়ে দিবি। কালভৈরব যদি আবার কাউকে বিষ নিয়ে পাঠায়, ওই গাছের বাতাসে সেই বিষ নষ্ট হয়ে যাবে। তুই একদম নিশ্চিন্তে থাক চারু, আমি আর সোনা পাখি এখনই যাচ্ছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা ওখান থেকে ফিরবো না। সাবধানে যাস তোরা,
কালভৈরবের চররা হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে থাকতে পারে। আমাদের নিয়ে ভাবিস না চারু, তুই রাজপ্রাসাদের দিকটা খেয়াল রাখ, আমরা আসছি। কালভৈরবের গুহা। বিকল ভয়ে কাঁপতে কাঁপতে কালভৈরবের সামনে এসে দাঁড়িয়েছে। কিরে কিরে বিকল, কাজ শেষ করে এসেছিস? হেমরাজের পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়েছিস তো? আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি পারিনি। কি বললি তুই? তুই পারিস নি? তোকে আমি এত সোজা একটা কাজ দিলাম আর তুই সেটা করতে পারলি না? আমি তো বিষ মেশাতে চাচ্ছিলাম না, কিন্তু জলের ভেতর থেকে হঠাৎ করে পদ্ম পড়ে ওঠে। তার জাদুর কাছে আমি দেখতে পারলাম আমার হাত থেকে বিষের শিশি মাটিতে পড়ে গেল। আমি প্রাণ নিয়ে কোনো মতো পালিয়ে এসেছি। কালভৈরব রাগে গর্জে উঠল। তুই একটা অপদার্থ বিকল, একটা সামান্য পরীর কাছে তুই হেরে গেলি, আর এত বড় পরিকল্পনা তুই ব্যর্থ করে দিলি। আমাকে আর একটা সুযোগ দিন প্রভু। চারুলতা আর পদ্মপুরী মিলে খুব শক্তিশালী হয়ে উঠেছে, ওদের সোজা পথে হারানো যাবে না। ঠিক বলেছিস বিকল, ওদের সোজা পথে হারানো যাবে না। এবার আমি এমন এক চাল চালবো যা চারুলতা আর অরুণ স্বপ্নেও ভাবতে পারবে না। জলের পথ বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি এবার ওদের মনের ভেতরে বিষ ঢোকাবো। আপনি কি করতে চাইছেন আমাকে আদেশ করুন। এবার আমি কোনো মায়া তৈরি করব না, আমি হেমরাজ্যের সাধারণ মানুষের ভেতরে অবিশ্বাসের বীজ পুঁতে দেব। তুই শুধু আমার পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করবি। আমি চারুলতাকে এমন ভাবে হারাবো যে নিজেই নিজের রাজ্যের মানুষের কাছে সে অপরাধী হয়ে দাঁড়াবে। হেমরাজ্যের একটা গ্রামের রাস্তা। বিকল এক সাধারণ কৃষকের ছদ্মবেশে ক্যাবলা আর ভ্যাবলার সাথে কথা বলছে। মীরাও সেখানে দাঁড়িয়ে আছে। ওগো, তোমরা কি শুনেছো ভাই? সব শুনেছো? প্রাসাদের ভেতরের খবর কিন্তু মোটেও ভালো না গো। কি কি খবর গো ভাই? তুমি তুমি তো দেখতে আসে না, কি কি এমন খবর জানো তুমি? আমি তো পাশের গায়ের লোক গো। আর সকালবেলা শুনলাম যুবরানী চারুলতা নাকি পুকুরের চারপাশে বিষাক্ত গাছ লাগানোর আদেশ দিয়েছেন গো। তুমি একদম বাজে বাজে কথা বলবে না। চারু দিদি আমাদের জন্য নিজের জীবন দিতে পারে, আর তুমি বলছো চারু দিদি বিষাক্ত গাছ লাগাবে? বিশ্বাস না হলে নিজেরাই গিয়ে দেখো। ওই লালু আর সোনা পাখি মিলে পুকুরের ধারে কি সব অচেনা পাতা পুঁতে রেখেছে গো। যুবরানী আসলে জলের অধিকার নিজের হাতে রাখতে চান, যাতে তোমরা সব সময় তার কথা শুনে চলো গো। তুমি এসব কি বলছো? চারু দিদি তো আমাদের প্রাণ বাঁচানোর জন্য ওই গাছ লাগিয়েছে। কাল ভৈরবের চর তো পুকুরে বিষ মেশাতে এসেছিল। আরে বোকা, কাল ভৈরবের নাম করে আসলে যুবরানী নিজেই ওই নাটক সাজিয়েছে, বুঝলে তো? তোমরা তো ওই কালো শিশিটা চারুলতার হাতে তুলে দিয়েছিলে, তাই না? এখন তোমরাই বিপদে পড়ে যাবে। দেখো, আমি চলি বাবু, আমার সাবধান করা ছিল, তাই আমি সাবধান করে চলে যাচ্ছি। বিকল সেখান থেকে দ্রুত চলে গেল। ভ্যাবলা, ক্যাবলা আর মীরা চিন্তিত মুখে একে অপরের দিকে তাকালো। যোগু মোড়ল খুব চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। জয়া সেখানে এলো। কি গো, তুমি এভাবে মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? রাজ্যের বাতাসে কেমন একটা অদ্ভুত খবর উড়ে বেড়াচ্ছে জয়া। সবাই বলা বলি করছে সারুমা নাকি পুকুরের ধারে বিষাক্ত গাছ লাগিয়েছে গো। তুমি এসব কি বলছো? তুমি তো চারুমাকে নিজের মেয়ের মতো ভালোবাসো। তুমিও গ্রামের ওই বোকা মানুষদের কথায় কান দিচ্ছ। আমি কান দিচ্ছি না জয়া, কিন্তু মীরা আর ময়না একটু আগে এসে বলে গেল কে নাকি ওদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। এখন গ্রামের মানুষ পুকুরের জল খেতে ভয় পাচ্ছে গো। সবাই ভাবছে চারুমা তাদের সাথে প্রতারণা করছে গো। চারুমা এমন কাজ স্বপ্নেও করতে পারে না। বিধাতা জানে চারু এই হেমরাজের জন্য কত কষ্ট সহ্য করেছে। আমাদের এখনই চারুমাকে সব কথা খুলে বলা দরকার। তুমি ঠিকই বলেছো জয়া। চারুমাকে এই খবরটা না দিলে গ্রামের মানুষের মনে সন্দেহ আরো বেড়ে যাবে গো। চলো চলো, আমরা এক্ষুনি প্রাসাদে যাই। পদ্ম পুকুরের পার। লালু আর সোনা পাখি গাছগুলোর দিকে তাকিয়ে কথা বলছে।
দেখ সোনা পাখি, গাছগুলো কেমন তরতাজা হয়ে উঠেছে। এবার কাল ভৈরবের কোনো বিষয় জলে মিশতে পারবে না। ঠিক বলেছিস লালা, চারু আমাদের খুব ভালো একটা কাজ দিয়েছে। কিন্তু দেখ, ওই গ্রামের কৃষকরা আমাদের দিকে কেমন সন্দেহ নিয়ে তাকিয়ে আছে। কেউ তো পুকুরে ধরে জলে নিতে আসছে না। হ্যাঁ, আমিও খেয়াল করেছি। কাল পর্যন্ত সবাই কত শান্তিতে জল নিচ্ছিল, আজ হঠাৎ সবার কি হলো? আমার মন বলছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। চল তো আমরা প্রাসাদে গিয়ে চারুকে ব্যাপারটা জানাই। চারু নিশ্চয়ই বুঝতে পারবে আসল সমস্যাটা কোথায়। রাজপ্রাসাদের দরবার। চারুলতা আর রাজপুত্র অরুণ দাঁড়িয়ে আছে। যোগু মোড়ল আর জয়া নিশ্চিন্ত মুখে সেখানে এসে দাঁড়ালো। সারুমা, রাজের মানুষের মনে কে বা কারা খুব খারাপ একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে রে। কি হয়েছে বাবা, তুমি এত চিন্তিত কেন? জয়মা, কি কথা শুনছেন আপনারা? চারুমা, রাজের মানুষ ভাবছে তুমি নাকি পুকুরের চারপাশে বিষাক্ত গাছ লাগিয়েছো। সবাই বলা বলি করছে তুমি কাল ভৈরবের নাম করে আসলে রাজ্যের জলের অধিকার নিজের হাতে নিতে চাইছো। কি বলছেন বাবা? হেমরাজের মানুষ চারুকে সন্দেহ করছে? চারু এই রাজ্যের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছে, আর মানুষ তার নামে এমন মিথ্যা অপবাদ দিচ্ছে। শান্ত হন রাজপুত্র, আপনি রেগে গেলে তো সমস্যার সমাধান হবে না। বাবা, তোমরা এই কথা কার কাছে শুনেছো? মীরা আর ময়না বলছিল কোনো এক অচেনা কৃষক নাকি এই কথা পুরো গ্রামে ছড়িয়ে দিয়েছে গো। এখন কেউ ভয়ে পদ্ম পুকুরের জল খেতে যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি বাবা, কাল ভৈরব এটা কাল ভৈরবের সেই নতুন চাল। সে পুকুরের জলে বিষ মেশাতে পারেনি বলে এখন মানুষের মনে অবিশ্বাসের বিষ ঢেলে দিচ্ছে। এই কাল ভৈরবকে আমি আর ছেড়ে কথা বলবো না চারু। আমি এক্ষুনি গিয়ে রাজ্যের সব মানুষ সত্যিটা বুঝিয়ে বলবো। না রাজপুত্র, শুধু মুখে বললে মানুষের মনে সন্দেহ দূর হবে না। ওদের মনের যে ভয় ঢুকেছে তা কাজের মাধ্যমে দূর করতে হবে। আপনারা সবাই আমার সাথে পদ্ম পুকুরের ধারে চলুন। কাঠুরের গ্রামের কুড়ে ঘর। কাঠুরে আর তার বউ দাওয়ায় বসে আছে। সূর্য কাছে বসেই খেলছে। আজ আমার হাটে সেই পুষির মা কত কথা শোনালো গো। বললো আমাদের সূর্য নাকি কোনো মায়াবী জাদুকর গো। তুমি ওই পুষির মার কথা একদম কান দিবা না। বিধাতা আমাকে যে রত্ন দিছে, আমরা তারে বুকে আকলায় রাখমু। কিন্তু বউ, আমার বড্ড ভয় হচ্ছে গো। যদি কেউ আমাদের সূর্যকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যায়, তখন আমরা কি করব বলো তো? কেউ কায়রা নিতে পারবো না গো, তুমি বিশ্বাস রাখো। বিধাতা কখনো অন্যায় সহ্য করেন না। সূর্য আমাগো পোলা, আর ও আমাগো কাছেই থাকবে। তুমি শুধু তোমার কাজ মন দিয়া কইরা যাও, আর কোনো চিন্তা কইরো না। পুকুরের পাড়। ভ্যাবলা, ক্যাবলা, মীরা, ময়না সহ অনেক মানুষ সেখানে ভিড় করেছে। চারুলতা, রাজপুত্র, অরুণ, যোগু মোড়ল, জয়া, লালু আর সোনা পাখিও সেখানে এসে পৌঁছায়। ওই দেখো, চারু দিদি এসে গেছে। চারু দিদি, তুমি আমাদের সব সত্যিটা খুলে বলো তো। আমি তোমাদের কাছে কোনো কথা বলতে আসিনি ময়না। আমি জানি তোমাদের মনে কে সন্দেহ ঢুকিয়েছে। কাল ভৈরব চাই তোমরা আমাকে ভুল বোঝো, তোমরা ভয় পাও। কিন্তু চারু দিদি, ওই ওই অচেনা লোকটা যে বললো এই পাতাগুলো বিষাক্ত, আমরা তো ভয় জল খেতে পারছি না। আমি যুবরানী হিসেবে নয়, তোমাদের চারু দিদি হয়ে আজ একটা কাজ করব। চারুলতা একটি মাটির পাত্র নিয়ে সোজা সেই জলের কাছে গেল। চারু, তুমি কি করছো? আমাকে বাধা দেবেন না রাজপুত্র, আজ হেমরাজের মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার দিন। চারুলতা সেই মাটির পাত্রে পুকুরের জল ভরে নিল। তারপর সবার সামনে সেই জল এক চুমুকে পান করে ফেললো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। দেখো তোমরা দেখো, আমি এই জল পান করলাম। কই, আমার তো কোনো ক্ষতি হলো না। এই গাছগুলো কোনো বিষাক্ত গাছ নয়, এগুলো তোমাদের কাল ভৈরবের বিষ থেকে বাঁচানোর ঔষধ। আমাদের ক্ষমা করে দাও চারু দিদি, আমরা ওই অচেনা লোকটার কথা বিশ্বাস করে খুব বড় ভুল করেছি। হ্যাঁ চারু দিদি, আমরা আর কোনোদিন তোমার কথা অবিশ্বাস করবো না। তুমি আমাদের প্রাণ বাঁচানোর জন্যই তো এত কিছু করেছো। আমি তো আগেই বলেছিলাম আমাদের চারুমা কখনো রাজ্যের কোনো ক্ষতি করতে পারে না। আমরা বুঝতে পেরেছি মা, বিধাতা আমাদের ক্ষমা করুন। কাল ভৈরবের কোনো শহর আর আমাদের মনে অবিশ্বাস ঢুকাতে পারবে না।
এবার থেকে হেমরাজের প্রতিটা মানুষকে সতর্ক থাকতে হবে। অচেনা কোনো মানুষের কথায় বিশ্বাস করা যাবে না। আমরা সবাই এক থাকলে কাল ভৈরবের কোনো কালো জাদুই আমাদের ক্ষতি করতে পারবে না। ঠিক বলেছেন রাজপুত্র। হেমরাজ্যের আসল শক্তি হলো আমাদের একতার বিশ্বাস। কাল ভৈরব যতবার আমাদের ভাঙার চেষ্টা করবে, আমরা ততবার আরো শক্ত হয়ে দাঁড়াবো। কাল ভৈরবের গুহা। বিকল আবার মাথা নিচু করে কাল ভৈরবের সামনে দাঁড়িয়ে আছে। কি হলো কি বিকল? চারুলতা কি তার প্রজাদের কাছে অপরাধী প্রমাণিত হয়েছে? আমাকে ক্ষমা করুন প্রভু। চারুলতা নিজেই পুকুরের জল পান করে সবার মনের সন্দেহ দূর করে দিয়েছে। প্রজারা এখন চারুলতাকে আরো বেশি বিশ্বাস করতে শুরু করেছে। কে বললি তুই? চারুলতা এবারও আমার পাতা ভাত থেকে বেরিয়ে গেল। হ্যাঁ প্রভু, চারুলতা প্রজাদের সাথে কথা বলে সব অবিশ্বাস দূর করে দিয়েছে। প্রজারা এখন চারুলতাকে আগের চেয়েও বেশি বিশ্বাস করে। আর ওই লালু আর সোনাদাকে পুকুরের চারদিকে এমন গাছ লাগিয়েছে যে আমাদের বিষ আর ওখানে কাজ করতে। এবার আমরা কি করবো প্রভু? হেমরাজে এখন আমাদের কোনো জল ঢুকতে পারবে না। চারুলতা, তুই বারবার আমার পথ আটকে দাঁড়াচ্ছিস। তুই ভাবছিস তুই জিতে গেছিস। না, আমি কাল ভৈরব, আমি এত সহজে হার মানবো না। তুই আর জলের উপর অধিকার পেয়েছিস, কিন্তু আমি এমন এক আগুন জ্বালাবো যা তোর ওই পুকুরের জল দিয়ে নেভানো যাবে না। এবার আমি তোর নিজের চোখের জল দিয়ে তোর দুর্বলতা প্রমাণ করব। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।